আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ট্রান্সফরমারের বিভিন্ন টেস্ট, বিভিন্ন ধরনের মেনটেনেন্স, প্রোটেকশন শিডিউল এবং অন্যান্য যে জিনিসপত্র রয়েছে। তো এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। এখানে মেইন যে কয়েকটা বিষয় প্রথমে আমরা দেখব সেটা হচ্ছে ট্রান্সফার বিভিন্ন পার্ট এবং এই সমস্ত যদি কোনো ট্রান্সফারের টেস্ট করা হয় কিংবা তাদের মেনটেনেন্স করা হয় কিংবা যে সমস্ত কারণে ট্রান্সফারে ফেল হয় এটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম যে বিষয়টা আমরা বলতে পারি সেটা হচ্ছে এখানে ডায়াগ্রামে বিভিন্ন রকমের পার্টগুলো দেখানো হয়েছে। যে এটা হচ্ছে কনজারভেটরি, আর এটা হচ্ছে তেল ওয়েল ফিলিং যে ভালভ, এই ভালভ। আর এটা হচ্ছে এই 3 নাম্বার যে পয়েন্ট, এটা হচ্ছে ওয়েল ড্রেন করার জন্য যে ভালভ এটা। এই 4 নাম্বারটা হচ্ছে ব্রিদার বলা হয়। আর এই 5 নাম্বারটা হচ্ছে তেলের পরিমাণ দেখা যায় এই লুকিং গ্লাস দিয়ে। এখানে যে 6 নাম্বার যে বিষয়টা দেখানো হয়েছে, 6 নাম্বার জিনিসটা হচ্ছে এসবি সাইডের অংশটা, আর 7 নাম্বার জিনিসটা হচ্ছে এলভি সাইডের যে বুশিং আছে এই এলভি সাইডের টার্মিনাল পয়েন্ট। আর 8 নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে থার্মোমিটারের জন্য যে পকেট, এই পকেট। আর 9 নাম্বার যে পয়েন্ট আমরা দেখতে পাই সেটা হচ্ছে এই 9 নম্বর পয়েন্ট হচ্ছে টপ ওয়েল ফিলার ভালভ। এটা যদি কোনো ট্রান্সফরমারের তেলকে ফিল্টার করতে হয় তাহলে এই 9 নম্বর পয়েন্ট দিয়ে তেল ফিল করতে হয়। আর 10 নম্বর যেটা পয়েন্ট আছে সেটা হচ্ছে লিফটিং লাগ, এক্ষেত্রে এটাকে ধরে ট্রান্সফরমারকে লিফট করা হয়। 11 নম্বর পয়েন্টটা হচ্ছে বটম লেভেল ওয়েল ফিল্টার, এই টপ দিয়ে তেল ভরা হয় এবং 11 নম্বর দিয়ে যেটা তেলকে রিমুভ করা হয় ফিল্টারের জন্য। 12 নাম্বার যে পয়েন্ট এটা হচ্ছে নিউট্রালকে আর্থিং করার জন্য। 13 নাম্বার যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা হচ্ছে ট্রান্সফরমারের যদি কোনো নেম প্লেট থাকে নেম প্লেটের ডাটা রাখার জন্য এখানে ইউজ করা হয়। 14 নম্বর পয়েন্ট হচ্ছে নিউট্রালকে আর্থিং করার জন্য, নিউট্রালের আর্থিং পয়েন্ট। 15 নাম্বার যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে মেইনলি রুলার, এই ট্রান্সফরমারকে সঠিক জায়গায় উপস্থাপন করার জন্য এই রুলার স্থাপন করা হয়। 16 নাম্বার যে পয়েন্ট এটা হচ্ছে 16 নাম্বার মেইনলি হচ্ছে ট্যাপ সুইচ হ্যান্ডেল, যদি ট্যাপ কখনো চেঞ্জ করতে হয় ওই ট্যাপ সুইচের হ্যান্ডেলটা হচ্ছে 16 নাম্বার। আর 17 নাম্বার পয়েন্টটা হচ্ছে এয়ার রিলিজ ভালভ, যদি কখনো এর ভিতরে এয়ার ট্র্যাপ অবস্থায় থাকে তাহলে এয়ারকে এটাতে রিলিজ করা যায়। আর 18 নাম্বারটা পয়েন্ট হচ্ছে যদি কোনো প্রেশার এটা রিলিজ করতে হয়, এটা হচ্ছে প্রেশার রিলিভ ভেন্ট। 19 নাম্বার যে পয়েন্ট এটা হচ্ছে গিয়ে লিফটিং লাগ, যে আমরা যদি কভারকে লিফট করতে চাই এটা লিফটিং লাগস এখানে এই অংশে থাকে। 20 নম্বর পয়েন্ট হচ্ছে রেডিয়েটর। আচ্ছা, আমরা দেখতে পাই যে যদি নিউট্রাল পয়েন্ট টু নিউট্রাল পয়েন্টের আর্থিং পয়েন্ট টু আর্থিং পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 380 মিলিমিটার, এবং এটা যদি কখনো পরিবহন করার প্রয়োজন হয় এটার হাইট হচ্ছে 930 মিলিমিটার, প্রায় 1 মিটারের মতো দূরত্ব রয়েছে এটার। দুইটা রোলারের মধ্যে ডিস্টেন্সও প্রায় 380 মিলিমিটার প্রায় বলা যায়। ট্রান্সফরমারে বিভিন্ন যেরকম টেস্ট করা হয় এটা টেস্টটা এখানে আমরা যদি ধরি সেটা হচ্ছে 2026 অনুযায়ী ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড 2026 অনুযায়ী বিভিন্ন টেস্ট করতে হয়। এর মধ্যে রয়েছে রুটিন টেস্ট, টাইপিং টেস্ট এবং স্পেশাল টেস্ট।
রুটিন টেস্ট হচ্ছে প্রতিটা জবের জন্য একবার করে রুটিন টেস্ট করা হয়। এর মধ্যে রয়েছে উইনিং রেজিস্ট্যান্স মেজারমেন্ট, ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজারমেন্ট, সোর্স ভোল্টেজ উইথস্ট্যান্ড টেস্ট, যেটা এসবি সাইড এবং এলবি সাইডে হাই ভোল্টেজ টেস্ট করা হয়, ইনডিউসড ওভার ভোল্টেজ উইথস্ট্যান্ড টেস্ট, ডিভিডিএফ টেস্ট বলা হয় যাকে, ভোল্টেজ রেশিও বা টার্ন রেশিও টেস্ট, নো লোড লস, নো লোড কারেন্ট, ফুল লোড লস, ফুল লোড কারেন্ট কিংবা ইম্পিডেন্স চেক মেজারমেন্ট, এবং ভেক্টর গ্রুপ ভেরিফিকেশন, ওয়েল ব্রেকডাউন টেস্ট। আর ওএলটিসিতে যদি কোনো ওএলটিসি থাকে তাহলে ওএলটিসিতে তাদের টেস্ট করা হয়। টাইপ টেস্টের মধ্যে রয়েছে সকল একটা ট্রান্সফর্মার লটের মধ্যে যে কোনো একটি ট্রান্সফর্মারকে নিয়ে এসে ওই লটের পক্ষতে একটি ট্রান্সফর্মারকে নিয়ে এসে সকল ধরনের রুটিন টেস্ট করা হয়, এবং লাইটনিং ইম্পালস টেস্ট এবং টেম্পারেচার রাইজ টেস্ট, এই দুইটা এডিশনাল টেস্ট করা হয়, এটাকে বলা হয় টাইপ টেস্ট। স্পেশাল টেস্টের মধ্যে রয়েছে যদি এডিশনাল কোনো ইম্পালস টেস্ট করতে হয় কিংবা শর্ট সার্কিট টেস্ট যদি করতে হয়, জিরো ফেজ সিকোয়েন্স ইম্পিডেন্স টেস্ট মেজারমেন্ট করার জন্য, কিংবা অ্যাকাউস্টিক নয়েজ লেভেল, যে হামিং সাউন্ড হয় এটা নয়েজ লেভেল চেক করার জন্য, কিংবা নো লোড কারেন্টের মধ্যে কতটুকু হারমোনিক কম্পোনেন্ট রয়েছে এটার মেজারমেন্ট করা এবং ম্যাগনেটিক ব্যালেন্স চেক করার জন্য স্পেশাল টেস্টগুলো করা হয়। আমরা এখন বিস্তারিত যদি দেখি তাহলে রুটিন টেস্টের মধ্যে রয়েছে উইনিং রেজিস্ট্যান্স টেস্ট, যেটা এসবি সাইড এবং এলবি সাইডের প্রত্যেকটা উইনিংয়ের রেজিস্ট্যান্স কত এটা মেজার করা হয় এবং এটা ব্যালেন্স আছে কিনা চেক করা হয়, এবং ডিজাইন যে ভ্যালু আছে ভ্যালুর সাথে এটা ম্যাচ করে কিনা এটা যাচাই করা হয়। এই ক্ষেত্রে ব্যবহার করা হয় ডিজিটাল রেজিস্ট্যান্স মিটার। ইনসুলেশন রেজিস্ট্যান্স মেজারমেন্ট করার জন্য এসবি সাইড এবং এলবি সাইডের প্রত্যেকে গ্রাউন্ডের সাপেক্ষে কত ইনসুলেশন রেজিস্ট্যান্স এবং এলবি সাইড এবং এসবি সাইডের মধ্যে তাদের রেজিস্ট্যান্স ইনসুলেশন কতটুকু এই টেস্টটা করা হয়। এটা মেইনলি মেগার অথবা ইনসুলেশন টেস্টার দিয়ে এই ইনসুলেশন টেস্ট করা হয়। রিকমেন্ডেড ভ্যালু হচ্ছে এসবি সাইডের জন্য 2 গিগা ওহম এবং এলবি সাইডের জন্য 500 মেগা ওহম রিকমেন্ডেড ভ্যালু ধরা হয়। রুটিন টেস্টের ভিতরে আর একটা টেস্ট হচ্ছে সোর্স ভোল্টেজ উইথস্ট্যান্ড টেস্ট, যেটা এসবি সাইডে হাই ভোল্টেজ টেস্ট করা হয় এবং এলবি সাইডেও করা হয়, যেটা 1 মিনিট যাবৎ কন্টিনিউয়াস এসি সাপ্লাই দেওয়া হয় এবং এটা চেক করা হয় যে এই ভোল্টেজে উইথস্ট্যান্ড করে কিনা। এসবি হাই ভোল্টেজ টেস্টের জন্য এলভি উইন্ডিংগুলো শর্ট করা হয় এবং আর্থ করা হয়। এসবি উইন্ডিংগুলো একসাথে কানেক্টেড করে তারপরে এটাকে হাই ভোল্টেজ টেস্ট দেওয়া হয়। যদি হাই ভোল্টেজ সাইডটা 11 কেভি এর জন্য রেটিং করা থাকে তাহলে এখানে 28 কেভি ফর 1 মিনিট এটাকে চেক করা হয় যে এখানে উইথস্ট্যান্ড করে কিনা। অনুরূপভাবে যদি এলভি হাই ভোল্টেজ টেস্টের জন্য করতে হয় তখন এই এসবি উইন্ডিংগুলো একসাথে কানেক্ট করে আর্থ করা হয়, এলভিগুলা সব কানেক্টরগুলো শর্ট করে এখানে যদি 415 ভোল্টেজ লাইন টু লাইন হয়ে থাকে তাহলে এখানে 3 কেভি ফর 1 মিনিট এখানে অ্যাপ্লাই করা হয়। এখানে ইকুইপমেন্ট বলতে হাই ভোল্টেজ টেস্টার, যেটা হাই ভোল্টেজ জেনারেটর, এগুলো ইউজ করা হয়। এখানে একটা কানেকশন ডায়াগ্রাম দেখানো হয়েছে যে ট্রান্সফর্মার যখন হাই ভোল্টেজ টেস্ট করা হাই ভোল্টেজ প্রান্তে করা হয় তখন লো ভোল্টেজ সাইডগুলো একসাথে সব শর্ট করে গ্রাউন্ড করা হয় এবং বডিও গ্রাউন্ড করা হয়, সাথে সাথে গ্রাউন্ডের সাথে ওই 3টা হাই ভোল্টেজ সাইড একসাথে শর্ট সার্কিট করে ওইটাতে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। এই হাই ভোল্টেজটা যদি 33 কেভি হয় তখন
70 কিলোভোল্ট পিক এটা ভোল্টেজটা ফর 1 মিনিট অ্যাপ্লাই করা হয়। যদি এটা হয় 11 কেভি, সেক্ষেত্রে 28 কিলোভোল্ট এসি ভোল্ট এটাকে সাপ্লাই দেওয়া হয়, যাতে করে এটা 1 মিনিটের জন্য উইথস্ট্যান্ড করে কিনা। আর এলভি সাইডে হাই ভোল্টেজ টেস্টের জন্য এসবি সাইডগুলো শর্ট করে গ্রাউন্ড করা হয়, বডি গ্রাউন্ড করা হয়, এবং এলভি সাইডের যে 4টা প্রান্ত রয়েছে এটাকে, কিংবা 3টা প্রান্ত থাকে, সেটাকে শর্ট করে গ্রাউন্ডের সাপেক্ষে এখানে হাই ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। যদি লো ভোল্টেজ সাইডটা 11 কেভি হয়, সেক্ষেত্রে 28 কেভি দেওয়া হয়। যদি 415 কেভি 0.41 কেভি হয়, সেক্ষেত্রে 3 কেভি এখানে অ্যাপ্লাই করা হয় ফর 1 মিনিট। রুটিন টেস্টের মধ্যে আরেকটা রয়েছে, সেটা হচ্ছে ইনডিউসড ওভার ভোল্টেজ উইথস্ট্যান্ড টেস্ট, যেটা ডিভিডিএফ টেস্ট বলা হয়। এখানে মেইনলি চেক করা হয় ইন্টারটার্ন ইনসুলেশনের অবস্থা কী। তো যদি কোনো ট্রান্সফর্মার থাকে 11/0.415 কেভি, সেই ক্ষেত্রে যে কোনো একটিকে শর্ট করে অন্য সাইডে দিতে হয় প্রায় দ্বিগুণ ভোল্টেজ। যেমন আমরা গ্রাফ এখানে একটা দেখে নিই, সেটা হচ্ছে যে এখানে হাই ভোল্টেজ সাইডে অথবা লো ভোল্টেজ সাইডে প্রত্যেককে আমরা একটা দ্বিগুণ তার যে রেটিংয়ে দেওয়া থাকে, এই রেটিংয়ের চেয়ে দ্বিগুণ ভোল্টেজ এবং দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে অ্যাপ্লাই করা হয়, এবং এটা দেখা হয় যে এটা ওই উইথস্ট্যান্ড করতে পারে কিনা। অনুরূপভাবে যদি আমরা এসবি সাইডে দিই, তাহলে এসবি সাইডে আমরা পরপর দ্বিগুণ ভোল্টেজ এবং দ্বিগুণ ফ্রিকোয়েন্সিতে দেওয়া হয়, এবং এলবি সাইড করে ওপেন করে রাখা হয়, দেখা হয় যে এটা উইথস্ট্যান্ড করে কিনা। এই ক্ষেত্রে মোটর জেনারেটর সেটও কখনো ইউজ করা হয়, কারণ 50 হার্টজ দ্বিগুণ হচ্ছে 100 হার্টজ। এই 100 হার্টজ তৈরি করার জন্য মোটর দিয়ে 100 হার্টজ তৈরি করে একটা জেনারেটরে ফিট করা হয়। এই জেনারেটর দিয়ে নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। ভোল্টেজ রেশিও মেজারমেন্ট টেস্ট রয়েছে, যেটাতে রেশিও টেস্ট করা হয়। যদি আমরা হাই ভোল্টেজ সাইডে কোনো একটা ভোল্টেজ দেয়, সেই অনুযায়ী আমরা লো ভোল্টেজ সাইডে অথবা লো ভোল্টেজ সাইডে আমরা একটা ভোল্টেজ পাই, তার রেশিও নিয়ে আমরা টার্ন রেশিও বের করতে পারি। এক্ষেত্রে টার্ন রেশিও মিটার মেশিন ইউজ করা যায়। নো লোড লস এবং নো লোড কারেন্ট, সেই ক্ষেত্রে আমরা যদি কোনো লোড দেওয়া ছাড়া যদি আমরা লাইন কারেন্ট আমরা যদি এসবি সাইডে কতটুকু পাওয়ার কনজাম্পশন হয়েছে, কোর লস, এডি কারেন্ট লস, তাহলে আমরা এটা নো লোড লসটা মেজার করতে পারি। অনুরূপভাবে আমরা যদি হাই ভোল্টেজ ফুল লোড টেস্ট করতে চাই, সেক্ষেত্রে এলভি সাইডের অংশটা 3টা কন্ডাক্টর শর্ট করে আমরা ফুল লোড কারেন্ট দেওয়া হয়, এবং সেক্ষেত্রে দেখা হয় যে আমার এলটি সাইডে এসবি সাইডে কতটুকু পাওয়ার কনজাম্পশন হয়েছে। এইভাবে আমরা ফুল লোড লস, ট্রান্সফরমারের লস আমরা মেজারমেন্ট করতে পারি, এবং সেক্ষেত্রে আমরা ইম্পিডেন্স চেক করতে পারি, ইফিসিয়েন্সি মাপতে পারি, এবং ভোল্টেজ রেগুলেশন মাপতে পারি। এক্ষেত্রে ওয়াটমিটার এবং পাওয়ার অ্যানালাইজার মেশিন ইউজ করা যায়। যদি ভেক্টর গ্রুপ ভেরিফিকেশনের টেস্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের ভোল্টমিটার দিয়ে ভেক্টর গ্রুপ মেজারমেন্ট করতে পারি। তো সেক্ষেত্রে যদি কখনো ট্রান্সফরমার DYN11 হয়, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা এসবি সাইডে যদি আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করি, সে করেসপন্ডিং এলভি সাইডে যে ভোল্টেজ হবে তাদের মেজারমেন্টের
করলেই আমরা ভোল্টেজ গ্রুপ ভেক্টর গ্রুপ ভেরিফিকেশন করতে পারি। এটা নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত কথাবার্তা বলবো। ওয়েল ব্রেকডাউন টেস্ট। ওয়েল ব্রেকডাউনে করার জন্য আমরা যদি একটা 500 মিলিলিটার ওয়েল স্যাম্পল একটা গ্লাস পটে নেই, এই গ্লাস পটের মধ্যে দুইটা ইলেকট্রোড থাকবে এবং ইলেকট্রোড দুইটার গ্যাপ থাকবে 2.5 মিলিমিটার এবং সেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। তো একটা বিশেষ ওয়েল টেস্টিং মেশিনের মাধ্যমে আমরা দেখতে পারি যে এই গ্যাপের মধ্যে কত ভোল্টেজ অ্যাপ্লাই করলে ব্রেকডাউন হয়। এভাবে ওয়েলের ব্রেকডাউন টেস্ট করা হয়। এখন এটার ব্রেকডাউন রিকমেন্ডেড ভ্যালু হচ্ছে 60 কেভি। টাইপ টেস্টের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টেস্ট হচ্ছে লাইটনিং ইম্পালস টেস্ট। তো লাইটনিং ইম্পালস টেস্ট একটা বিশেষ ওয়েব ফর্মে এটা টেস্ট করা হয়, যেটাকে ইম্পালস জেনারেটর ইউজ করা হয়। ইম্পালস জেনারেটর দিয়ে একটা নির্দিষ্ট ওয়েব ফর্ম একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এটা তৈরি করা হয় এবং সেখানে এলভি সাইড অথবা এসটি সাইড অথবা এলভি সাইড যে কোনো প্রান্তে অ্যাপ্লাই করতে হয়। তো এটার বিশেষ ফরম্যাটটা হচ্ছে এরকম যে আমরা জানি যে 11 কেবিতে যদি আমরা এখানে বিভিন্ন স্ট্যান্ডার্ড রয়েছে, সেটা হচ্ছে 11 কেবির জন্য একরকম স্ট্যান্ডার্ড, 33 জন্য একরকম, 132K এর জন্য একরকম। তো যদি আমাদের কোডের মধ্যে যে বেসিক ইনসুলেশন লেভেল যে ভোল্টেজ বলা হয়ে থাকে যে বেসিক ইনসুলেশন লেভেলটা হচ্ছে 170 কিলোভোল্ট পিক, সেই ক্ষেত্রে আমাদের ইম্পালস জেনারেটরের কাজ হবে 170 কেভি 1.2 সেকেন্ড সময়ে 0 থেকে 1.2 সেকেন্ড সময়ের ভিতরে 170 কেভিটা অ্যাপ্লাই করা এবং 50 মাইক্রোসেকেন্ডের ভিতরে 1.2 মাইক্রোসেকেন্ডের ভিতরে 170 কেভি ভোল্টেজ জেনারেট করা এবং পরবর্তী 50 মাইক্রোসেকেন্ডের ভিতরে 50% ভোল্টেজের ভ্যালুটাকে নিয়ে আসা, অর্থাৎ 85 কেভিতে ভোল্টেজটা নিয়ে আসা। এবং সেটা যদি উইথস্ট্যান্ড করে এবং কোনো ধরনের কোনো ডিস্টোরশন না হয়, কোনো ধরনের ইফেক্ট তৈরি না হয়, আমরা তখন বলি যে এই বেসিক ইনসুলেশন লেভেল 170 কিলোভোল্ট টেস্টে লাইটনিং ইম্পালস টেস্টে এই ফেজটা পাস করেছে। তো প্রথম যে ইম্পালসটা দেওয়া হয় সেটা হচ্ছে সর্বোচ্চ ফুল টেস্ট ভোল্টেজের 50 থেকে 70% পর্যন্ত দেওয়া হয়, ভোল্টেজটা কমিয়ে দেওয়া হয়। পরবর্তী সাবসিকুয়েন্ট যে 3টা ইম্পালস দেওয়া হয় ফুল ভোল্টেজে, অর্থাৎ 170 কিলোভোল্টে। ফর এ 3-ফেজ ট্রান্সফর্মার ইম্পালস এটা প্রত্যেকটা পালস ফেজের মধ্যে পরপর করে এটা ইম্পালসটা দেওয়া হয় এবং প্রতিটা লাইনের টার্মিনালে ভোল্টেজগুলি অ্যাপ্লাই করা হয়। অন্যান্য টার্মিনালগুলি আর্থে করে কিংবা গ্রাউন্ডের সাথে শর্ট করে। ভোল্টেজ এবং কারেন্ট প্রত্যেকটাকে কি অসিলোস্কোপ দিয়ে মেজার করা দেখা হয়। কোনো ধরনের ডিস্টোরশন যদি ওয়েভ ফর্মে দেখা হয় তাহলে এটা ফেল বলে গণ্য করা হয়। তো এটার একটা ডায়াগ্রাম দেখানো হয়েছে, সেটা হচ্ছে এই ফেজে যদি আমি ইম্পালস দিই তাহলে বাকি সমস্ত টার্মিনালগুলি গ্রাউন্ড শর্ট করে অসিলোস্কোপ দিয়ে গ্রাউন্ড করা হয়। এই হাই ভোল্টেজ যদি 11 কেভি হয় তাহলে 75 কিলোভোল্ট পিক এই লাইটনিং ইম্পালস জেনারেটরের মাধ্যমে প্রদান করা হয় এবং এটা যদি 22 কেভি হয় এটার জন্য দেওয়া হয় 125 কিলোভোল্ট পিক। আর এটা যদি 33 কেভি হয় রেটিং দেওয়া হয়
তাহলে এখানে প্রদান করা হয় লাইটিং ইম্পালস জেনারেটরের মাধ্যমে 172 কিলোভোল্ট পিক, এবং এটা প্রথমবার দেওয়া হয় হচ্ছে 50 to 75%, আর বাকি 3টা ইম্পালস দেওয়া হয় ফুল লোড ফুল টেস্ট ভোল্টেজ, যে এই টেস্ট ভোল্টেজটাই ফুল টেস্ট ভোল্টেজটাই পরপর 3বার দেওয়া হয়। প্রথমে এটা হয়ে গেলে পরে এটা, তারপরে এটা, এভাবে 3টা পরপর দেওয়া হয়, এবং এগুলো লাইটিং ইম্পালস টেস্ট করার পরেও পরবর্তীতে অন্যান্য টেস্ট করা হয়, যেমন সেটা হচ্ছে শর্ট সার্কিট উইথস্ট্যান্ড এবিলিটি টেস্ট। শর্ট সার্কিট উইথস্ট্যান্ড এবিলিটি টেস্ট মানে হচ্ছে যদি আমরা ট্রান্সফর্মারকে এক্সটার্নাল ফল্ট যদি 3টা ফেজে শর্ট হয়ে ফল্ট হয়, তাহলে যে ম্যাক্সিমাম কারেন্ট ট্রান্সফর্মার ভিতর দিয়ে প্রবাহিত হয় ওই কারেন্টের ট্রান্সফর্মার কতটুকু উইথস্ট্যান্ড করে এটা টেস্ট করা হয়, যা মেকানিক্যালি এবং থার্মালি এটা উইথস্ট্যান্ড করতে পারে কিনা, এর সক্ষমতা রয়েছে কিনা। এসভি টার্মিনালগুলো সাপ্লাই বাসে কানেকশন দেওয়া হয়, এলভিগুলো শর্ট সার্কিট করে এবার ভোল্টেজটাকে সাপ্লাই করা হয়, এবং যাতে করে রেটেড শর্ট সার্কিট কারেন্টটা প্রবাহিত হয়। এমন ভোল্টেজ প্রাইমারিতে আমরা অ্যাপ্লাই করব যাতে করে সেকেন্ডারিতে রেটেড শর্ট সার্কিট কারেন্ট প্রবাহিত হয়। তাহলে এবং একটা স্পেসিফিক ডিউরেশন পরে এটা অন এবং অফ করা হয়, এবং রেকর্ড কারেন্টের যে ওয়েভ এটা নোট করা হয়। কোনো ধরনের মেকানিক্যাল ডিস্টরশন হওয়া যাবে না, কোনো ধরনের আগুন ট্রান্সফরমারে ফায়ার থাকা যাবে না এই ধরনের টেস্টে। তো সিমিলারলি কোনো ধরনের ওয়েভ ফর্ম ডিস্টরশন হওয়া যাবে না। তাহলে এটার পর এই শর্ট সার্কিট টেস্টের পরেও রুটিন টেস্টগুলো করতে হয়। কোনো ধরনের রুটিন টেস্টের আগে পরে কোনো ধরনের রুটিন টেস্টে ফেল করা যাবে না। শর্ট সার্কিট টেস্টের পরে তার যে উইন্ডিংয়ের যে রিঅ্যাক্টেন্স থাকে, রিঅ্যাক্টেন্সের ভ্যালু একটা লিমিটের ভিতরে থাকতে হবে। যদি লিমিটের বাইরে চলে যায় কিংবা কোনো রুটিন টেস্ট ফেল করে, তাহলে শর্ট সার্কিট উইথস্ট্যান্ড টেস্টে ফেল করা হয়েছে বলে গণ্য করা হয়। ট্রান্সফরমারের মেনটেন্যান্স আমরা কীভাবে করতে পারি? তো ট্রান্সফরমার একটা সিস্টেমের জন্য খুবই গুরুত্বপূর্ণ অংশ। তো এটা যদি কোনো সময় ফেল করে তা আমাদের সিস্টেমের অনেক সমস্যা হয়, পুরো সিস্টেম বসে যেতে পারে। তো অনেক দামি জিনিস বিধায় এটা ট্রান্সফরমারকে নিয়মিত মেনটেন্যান্স করতে হয়। তো প্রিভেন্টিভ মেনটেন্যান্স হচ্ছে সমস্ত দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য অনেকটাই কাজে দেবে। মেনটেন্যান্স প্রসিডিউরের মধ্যে আমরা কিছু জিনিস অগ্রগামী রাখতে পারি, সেটা হচ্ছে ওয়েল টেস্ট অ্যান্ড ইনসুলেশন টেস্ট। একটা ট্রান্সফরমারের ওয়েল হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই ওয়েল লেভেলকে চেক করতে হয় কোন লেভেলে আছে, কোনো ধরনের লিকেজ আছে কিনা, লিকেজের কারণে ট্রান্সফরমারের ওয়েলটা কমে যায়। তো আর ওয়েলের ব্রেকডাউন ভোল্টেজ, অ্যাসিডিটি কীরকম, কোনো অ্যাসিডিটি যদি কম থাকে তাহলে অবশ্যই এটাকে আমাদের একটা নির্দিষ্ট থেকে কোনো একটা লেভেলে যদি না থাকে তাহলে অবশ্যই অবজারভেশনে রাখতে হয়। ব্রেকডাউন ভোল্টেজ, কালার, স্মেল, এইগুলো অবশ্যই আমাদের কোনো একটা জিনিসের বার্তা দেয়, কোনো একটা ঘটনার বার্তা দেয়। ডিজে অ্যানালিসিস টেস্টের মাধ্যমে গ্যাসের মধ্যে কীরকম গ্যাস রয়েছে, কোনো ডিজলভ গ্যাস রয়েছে কিনা, এবং গ্যাস থাকলে এই গ্যাসের পরিমাণের কতটুকু, এগুলো দিয়ে বোঝা যায় যে ট্রান্সফারের ভিতর দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। তাছাড়া স্লাজ, ডাস্ট, ডার্ট, ময়েশ্চার এগুলো ফিল্টারেশনের মাধ্যমে রিমুভ করা যায়। এবং যখন ট্রান্সফরমারের মধ্যে তেল টপ আপ করা হয় এবং সেম ক্যাটাগরির তেল আমাদের ট্রান্সফরমারের মধ্যে টপ আপ করতে হয়। এটা যদি না হয় তাহলে স্লাজ ফর্মেশন করতে পারে এবং বিভিন্ন অ্যাসিডিক
কন্টেন্টস এটাতে জমা হতে পারে। ট্রান্সফরমারের ইনসুলেশন রেজিস্ট্যান্স 6 মাস পর পর ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট করার প্রয়োজন হয়, চেক করার প্রয়োজন হয়। ওয়েল ট্রান্সফরমার যে ওয়েলের কন্ডিশন এবং মেগারের ভ্যালু এগুলো দিয়ে ট্রান্সফরমারের কন্ডিশনকে মেজার করা যায়। একটা নির্দিষ্ট সময় পর পর ডিজে টেস্ট করতে হয় ট্রান্সফরমারের মধ্যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, বুশিংয়ে কোনো ক্র্যাক আছে কিনা চেক করতে হয়, কোনো ময়লা থাকলে ক্লিন করতে হয়। যত রকমের যদি কখনো সল্ট অথবা কেমিক্যাল ডিকম্পোজিশন হয় তাহলে অবশ্যই এগুলো নোট করতে হয় এবং এটা রেকটিফাই করতে হয়। এসবি সাইড এবং এলবি সাইডে কোনো টার্মিনেশনের লুজ কানেকশন আছে কিনা এগুলো অবশ্যই সময়ে সময়ে চেক করতে হয়, কারণ এখানে চেক না করা হলে এখানে রেড হট হয় এবং এখান থেকে ব্রেকডাউন হতে পারে। ব্রিদারকে এক্সামিনেশন করতে হয়, যদি ব্রিদার খারাপ হয়ে থাকে তাহলে ভিতরে ময়েশ্চার ঢুকবে। যদি সিলিকা জেলের অবস্থা কালার চেঞ্জ হয়ে যায় তাহলে এটাকে ডিহাইড্রেশন করতে হয় অথবা নতুন সিলিকা জেল ফিল আপ করতে চেঞ্জ করে দিতে রিপ্লেস করতে হয়। ডায়াফ্রাম এক্সপ্লোশন ভ্যান্ট ডায়াফ্রামকে চেক করতে হয়, এটার মধ্যে কোনো ধরনের ইয়ে হয়েছে কিনা, কোনো ধরনের ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে কিনা এগুলো চেক করতে হয়। আর কনজারভেটরকে আমাদের ভিতর থেকে পরিষ্কার করতে হয় প্রতি 3 বছর পর পরে। এটার মধ্যে কোনো স্লাজ যদি জমে, ময়লা জমে তাহলে এটাকে ক্লিন করতে হয় কনজারভেটরি থেকে। ওয়েল এবং উইন্ডিং টেম্পারেচার মিটার রিডিংগুলো রেগুলার ইন্সপেকশন করতে হয়। ওয়েলের টেম্পারেচার সর্বোচ্চ কত উঠেছিল, উইন্ডিং টেম্পারেচার সর্বোচ্চ কত উঠেছিল এবং এখানে কোনো হাই টেম্পারেচার দেখাচ্ছে কিনা। টেম্পারেচার অতিরিক্ত রাইজ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটা একটা বিপদ সম্বন্ধে আগাম বার্তা দেয় যে ট্রান্সফরমারে তাদের ইনস্টলেশন ব্রেকডাউন হতে পারে। তো এই জন্য এটা নিয়মিতভাবে এই সমস্ত মিটারগুলো টেম্পারেচারগুলো চেক করতে হয়। ট্রান্সফরমার ইয়ার্ডের মধ্যে ক্লিনলিনেস ক্লিন রাখতে হয়। এখানে কোনো ময়লা আবর্জনা ফেলে রাখলে হয়তো বা কোনো প্রাণী অথবা কোনো এমন ধরনের ঝামেলা তৈরি হবে যেটা নাকি ট্রান্সফরমারের বিভিন্ন পোকামাকড় কিংবা ময়লা প্রাণী ট্রান্সফরমারকে ব্রেকডাউনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। এই জন্য সকল নেট দিয়ে হলেও কিংবা ময়লা পরিষ্কার করে হলেও ট্রান্সফরমারের সাবস্টেশন থেকে ক্লিন করতে হয়। ট্রান্সফরমারকে যদি আমরা প্রোটেকশন দিতে চাই তাহলে কি জিনিস দিয়ে আমরা প্রোটেকশন দিতে পারি। ট্রান্সফরমারের মধ্যে কিছু জিনিসপত্র আছে ট্রান্সফরমারকে নিজেই ট্রান্সফরমারকে সুরক্ষা দেয়। এর মধ্যে কিছু জিনিসের কথা আমরা বলি, সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেনটেন্যান্স শিডিউলটা হচ্ছে সবচেয়ে বেস্ট। যে প্রিভেন্টিভ মেনটেন্যান্স শিডিউলের মাধ্যমে একটা ট্রান্সফরমারকে প্রোটেকশন সবচেয়ে বেস্ট ওয়েতে দেওয়া যায়। তারপরেও ট্রান্সফরমারের মধ্যে যে কিছু মেনটেন্যান্স কিছু প্রোটেক্টিভ জিনিস থাকে সেটার মধ্যে ওয়েল টেম্পারেচার ইন্ডিকেটর। ওয়েল টেম্পারেচার তেলের বর্তমান টেম্পারেচার কতটুকু এটাতে দেখা যায় এবং ট্রান্সফরমারকে প্রোটেকশনের জন্য হেল্প করে। উইন্ডিং টেম্পারেচার ইন্ডিকেটর, বুকহোজ রিলে যেটা ট্রান্সফরমারকে বিভিন্ন ক্ষতি থেকে ট্রান্সফরমার ট্রিপ করে দেয়, অতিরিক্ত লোড নিতে দেয় না। বিভিন্ন ভিতরে যদি শর্ট সার্কিট হয় তাহলে যে সার্জ হয়, সার্জের কারণে ট্রান্সফরমারটা ট্রিপ করে যায়, ফলে ট্রান্সফরমার বিভিন্ন ক্ষতি থেকে হেফাজত হয়। ট্রান্সফরমারের মধ্যে আরেকটা থাকে ম্যাগনেটিক ওয়েল লেভেল গজ। ওয়েলের লেভেল কোন অবস্থায় আছে এটা ওয়েল লেভেল গজ দিয়ে দেখা যায়। আবার ট্রান্সফরমার থাকে এক্সপ্লোশন ভেন্ট। যদি ট্রান্সফরমার কোনো অস্বাভাবিক কোনো প্রেশার ডেভেলপ করে থাকে, কোনো ধরনের ভিতরে আয়োনাইজেশন হয়ে থাকে, টেম্পারেচার গ্রো করে গিয়ে ওয়েল তেল যদি কখনো আয়োনাইজড হয়ে এখানে কোনো প্রেশার গ্রো করে তাহলে এই প্রেশার গ্রো করলে এটা এক্সপ্লোশন ভেন্ট দিয়ে বের হয়ে যায় এবং এটাকে সেফলি বের হওয়ার জন্য সুবিধার পথ তৈরি করতে হয় এক্সপ্লোশন ভেন্ট। এটা একটা ট্রান্সফরমার প্রোটেকশন ডিভাইস। এসটি ফিউজ এবং ড্রপ আউট ফিউজ এগুলো ট্রান্সফরমার প্রোটেকশন হিসেবে কাজ করে। এলটি সার্কিট ব্রেকার দিয়ে যদি অতিরিক্ত টেম্পারেচার যদি ফল্ট কারেন্ট যায় তাহলে এটা ট্রান্সফরমার ভিতর দিয়ে কারেন্ট যাতে না যায় এই জন্য এটা ব্যবস্থা করে। ওয়েল সার্জ রিলে ফর ওয়েলটিসিতে যদি কোনো ব্রেকডাউন হয় তাহলে ওয়েল সার্জ রিলে থাকে, এটা ট্রিপ করে দিয়ে ট্রান্সফরমারকে ট্রিপ করে দেয়।
প্রেশার রিলিজ ডিভাইস, ওএলটিসিতে প্রেশার রিলিজ ডিভাইস ভালো থাকে, এটাতে যদি কখনো প্রেশার ডেভেলপ করে তাহলে প্রেশার রিলিজ ভালভের মাধ্যমে প্রেশারটা বের হয়ে যায় এবং ট্রান্সফর্মারকে ডিফর্ম হওয়া থেকে রক্ষা করে। আর দুইটা জিনিস ট্রান্সফর্মার থাকে, সেটা হচ্ছে হর্ন গ্যাপ এবং ব্রিদার। হর্ন গ্যাপের মাধ্যমে হাই ভোল্টেজ এটা ট্রান্সফার ভিতর দিয়ে যেতে দেয় না, এবং ব্রিদার ভিতর দিয়ে ট্রান্সফার ভিতরে ময়েশ্চার ঢুকতে দেয় না। লাইটনিং অ্যারেস্টার এক্সটার্নালি থাকে, লাইটনিং অ্যারেস্টারও হাই ভোল্টেজ ট্রান্সফার ভিতর দিয়ে প্রবাহিত হতে বাধা প্রদান করে। ট্রান্সফার যদি কখনো ফেল হয় তাহলে আর কী কী কারণ থাকতে পারে, এর মধ্যে আমরা কয়েকটা কারণ আমরা বলতে পারি। সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট ওয়েল লেভেল যদি থাকে, যদি ট্রান্সফার মধ্যে তেল কম থাকে, লিকেজ হয়ে ট্রান্সফার তেল কমে যায়, ফলে ট্রান্সফারের মধ্যে ইনসুলেশন ব্রেকডাউন হতে পারে। এবং সুইপেজ অফ ওয়াটার ইন ওয়েল, যদি তেলের মধ্যে পানি প্রবেশ করে, ময়েশ্চার প্রবেশ করে, তাহলে এই তেলের তুলনায় পানির ব্রেকডাউন কম হয়, ফলে পানির ব্রেকডাউন ভোল্টেজ কম হয়, এই জন্য অল্প ভোল্টেজেই এটা ব্রেকডাউন করতে পারে। যদি দীর্ঘ সময় ধরে ওভারলোডিং থাকে, তাহলে অনেক দীর্ঘ সময় ওভারলোডিং থাকার পরে এটা ইনসুলেশন, তাদের মধ্যে উইন্ডিংয়ের ইনসুলেশন ব্রেকডাউন হতে পারে, কিংবা এটার ভিতরে টেম্পারেচার রাইজ করে, তো এটার ভিতর প্রেশার ডেভেলপ করতে পারে এবং ট্রান্সফর্মারের মধ্যে ফেইলিওর হতে পারে। আনব্যালেন্সড লোডিংয়ের কারণে জিরো সিকোয়েন্স কারেন্ট তৈরি হয় এবং এই কারণে কোর গরম হয়ে যেতে পারে, ট্রান্সফর্মার গরম হয়ে যেতে পারে এবং ফেইলিওরের জন্য সহযোগিতা করতে পারে। ফল্টি টার্মিনেশন যদি হয়, যদি ইমপ্রপার লাগ যদি সাইজ হয়, তাহলে এখানে এখানে আর্কিং হতে পারে এবং এখানে ফল্টি টার্মিনেশনের কারণে এখানে ট্রান্সফর্মারটা ফেল করতে পারে। যদি অনেক সময় ধরে শর্ট সার্কিট কারেন্ট প্রবাহিত হয়, তাহলে শর্ট সার্কিট কারেন্ট তো অনেক সময় ধরে চলার কথা না, এবং এটা যদি কখনো সার্কিট ব্রেকারগুলো কাটতে সমস্যা হয়, তাহলে এই ট্রান্সফর্মারের মধ্যে অতিরিক্ত সময় ধরে যদি শর্ট সার্কিট কারেন্ট যায়, তাহলে ট্রান্সফর্মারের ইনসুলেশন ব্রেকডাউন হতে পারে এবং অন্যান্য সমস্যা হতে পারে। যদি ট্যাপ চেঞ্জার সুইচের সমস্যা হয়, তাহলে ওইখানে আর্কিং হয় এবং এতে করে ট্রান্সফর্মারের ব্রেকডাউন হতে পারে। আর ইনস্টলেশন যদি ঠিকমতো চেক করা না হয়, তাহলেও ট্রান্সফর্মারে কোনো একটা জিনিস মিসিং হতে পারে, ফলে ট্রান্সফর্মার প্রথমেই ইমিডিয়েটলি ট্রান্সফর্মার চালু করার সময় এটা ট্রান্সফর্মারটা ফেলিওর হতে পারে। এছাড়া যদি ফল্টি ডিজাইন, পূর্ব থেকেই ফল্টি ডিজাইন থাকে এবং যখন কাজ করা হয়, ট্রান্সফর্মারকে ইনস্টল করা হয়, তখন যদি পুর ওয়ার্কম্যানশিপ অনুযায়ী কাজ হয়, যদি ঠিকমতো প্রত্যেকটা জিনিস লাগানো না হয়, ঠিকমতো টাইট না দেওয়া হয় এবং বিভিন্ন পয়েন্টে দক্ষভাবে কাজ না করা হয়, তাহলে ফেলিওর সম্ভাবনা থেকে যায়। এছাড়া যদি কোরের ইমপ্রপার ফরমেশন হয়, কোর যদি ঠিকমতো বিল্ড আপ না করা হয়, কিংবা ইনসুলেশন কোর বোল্টের ইনসুলেশন ঠিকমতো না দেওয়া হয়, কিংবা লেমিনেশন ব্লেডের যদি বুড় হয়, অথবা জয়েন্টের ব্রেজিং ইমপ্রপার যদি ব্রেজিং হয়, তাহলেও এখানে ট্রান্সফর্মার ফেল করতে পারে। এছাড়া উইন্ডিং কন্ডাক্টরের শার্প এজ যদি দেখা যায়, যে উইন্ডিং কন্ডাক্টরের শার্প এজ দেখা গিয়েছে, তাহলেও এটা ব্রেকডাউনের কারণ হতে পারে। যদি ট্রান্সফর্মারকে পুরোপুরি ড্রাই না করে ওয়েল টপ আপ করা হয়, তাহলেও এই ইমপ্রপার ড্রাইংয়ের কারণে এটার মধ্যে ময়েশ্চার জমে এখানে ইনসুলেশন ব্রেকডাউন হতে পারে। যদি ইনসুলেশন কাভারিংয়ের অবস্থা ভালো না থাকে, ইনসুলেশন কাভারের জন্য যদি ভালো মতো এটা কাভার না করা হয়, তাহলে ইনসুলেশন ব্রেকডাউন করতে পারে। এছাড়া যদি উইন্ডিংয়ের কুলিং ডাক্টগুলো ঠিকমতো না হয়, তাহলে উইন্ডিংয়ের মধ্যে টেম্পারেচার রাইজ করে গিয়ে ট্রান্সফর্মার ব্রেকডাউন হতে পারে।
এছাড়া যদি র মেটেরিয়ালের কোয়ালিটি ভালো না হয় তাহলে একটা সময় গিয়ে ট্রান্সফর্মারটা ব্রেকডাউনে আগেভাগে চলে যেতে পারে। ট্রান্সফর্মার বহন করার সময় ট্রানজিটের সময় যদি কখনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই ট্রান্সফর্মারটা চালু করার সময় এই ব্রেকডাউনে চলে যেতে পারে, অথবা একটা নির্দিষ্ট সময় পরে এই ট্রান্সফর্মারটা ফেলিওর হতে পারে। ট্রান্সফর্মার কোনো কারণে ফেল হলে রুট কজ অ্যানালাইসিস ছাড়াই যদি নতুন কোনো ট্রান্সফর্মার এখানে বসা হয় তাহলে ইমিডিয়েটলি ট্রান্সফর্মারটা ব্রেকডাউনে যেতে পারে, অথবা কিছু সময় পরে ট্রান্সফর্মারটা ব্রেকডাউনে যেতে পারে যদি সঠিক কারণ অনুসন্ধান না করেই নতুন ট্রান্সফর্মার বসানো হয়। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, পরে আরেকটা বিষয় নিয়ে আমরা কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আপনারা